রমাদান স্পেশাল। অদ্ভুতুড়ে 3। গল্পের নাম কেবিন নাম্বার 303। ঢাকা শহরতলির এক পুরনো হাসপাতাল, নামটা নাই বলি, যেটা গত 10 বছর ধরে বন্ধ। তবে জায়গাটা নিয়ে অনেক গল্প শোনা যায়। স্থানীয়রা বলে রাতের বেলা হাসপাতালের জানালায় ছায়ামূর্তি দেখা যায়, কান পাতলে নাকি ফিসফিস শব্দ শোনা যায়। কেউ কেউ তো দাবি করে হাসপাতালে এখনও ডাক্তার নার্সের কণ্ঠস্বর শোনা যায়। এবারের কাহিনী শুরু হলো আমাকে এবং আমার বন্ধু রিয়াদের মাধ্যমে। আমি একজন নবীন চিকিৎসক, কয়েক বছর হলো ইন্টার্নশিপ শেষ করেছি। রিয়াদ একসময় মেডিকেলের ছাত্র ছিল, কিন্তু ব্যবসার দিকে চলে যায়। আমরা দুজন ছোটবেলা থেকেই বন্ধু। এক সন্ধ্যায় রিয়াদ বলে, চল রাফি, আজ একটু অ্যাডভেঞ্চার করি, ওই পরিত্যক্ত হাসপাতালটা একবার দেখে আসি। আমি একটু ভেবে বললাম, তুই জানিস তো এসব জায়গায় কি অদ্ভুত ব্যাপার ঘটে। পুরনো রেকর্ড অনুযায়ী হাসপাতালের শেষ দিকে কয়েকটা রহস্যময় মৃত্যু ঘটেছিল। রিয়াদ হাসল, ও সব গুজব, আজ প্রমাণ করে দেব এসব কিছুই নাই। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। দুজন মিলে একটা টর্চ লাইট আর একটা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম। হাসপাতালের ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম, যেন কারো দম বন্ধ করার শ্বাস আমার ঘাড়ে লাগছে। ধুলো জমে গেছে, দেয়ালে ফাটা ফাটা দাগ, বাতাসে যেন একটা পচা ওষুধের গন্ধ। হঠাৎ করে কোথা থেকে যেন ফিসফিস শব্দ এলো, তোমরা চলে যাও। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। রিয়াদ আমার দিকে তাকিয়ে বলল, শুধু বাতাসের শব্দ, ভয় পাবি না। কিন্তু তখনও বুঝিনি আসল ভয় আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা হাঁটতে হাঁটতে 303 নম্বর কেবিনের সামনে দাঁড়ালাম। এটা সেই কেবিন যেখানে এক গর্ভবতী নারী চিকিৎসার অভাবে মারা গিয়েছিল। রিয়াদ দরজাটা ঠেলে দিল। এক মুহূর্তের জন্য মনে হলো আমার হার্ট বন্ধ হয়ে যাবে। বিছানার উপরে একটা মহিলা বসে আছে, চুল এলোমেলো, মুখে নীলচে রঙের ছাপ, চোখের কোটরের ভেতরে অন্ধকার, গায়ে রক্তমাখা হাসপাতালের গাউন পরা। সে মুখ তুলে তাকালো। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। তার ঠোঁট নড়ে উঠল। তোমরা চলে যাও, না হলে আমিও তোমাদের নিয়ে যাব। দরজা হঠাৎ এমন জোরে বন্ধ হলো যেন আশপাশ কেঁপে উঠল। রিয়াদ চিৎকার দিয়ে ছুটে পালালো। আমিও দেরি করলাম না। বাসায় ফিরে এলেও আমার ঘুম হচ্ছিল না। রাত গভীর হলে মনে হলো কেউ আমার ঘরে ঢুকেছে। আমার শরীর নড়ছিল না, কেবল শুনতে পাচ্ছিলাম, আমি এখনো এখানে আছি। চোখ খুলে দেখি জানালার বাইরে কালো ছায়ার মতো কিছু একটা। তখনই বুঝলাম ও আমাদের ছেড়ে দেয়নি, ও এখনো আমাদের সঙ্গে আছে। আমার শরীর পুরোপুরি অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কোনো ভারী কিছু একটা আমার বুকের উপরে চেপে বসেছে। চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল, আর সেই ফিসফিসানিটা আরও স্পষ্ট হচ্ছিল, আমি এখনো এখানে আছি। জোর করে গলা থেকে শব্দ বের করার চেষ্টা করছিলাম, কিন্তু ব্যর্থ হলাম। একমাত্র কাজ ছিল চোখ বন্ধ করা।
মনে হচ্ছিল যদি চোখ খুলি তবে যা দেখব সেটা সহ্য করতে পারবো না। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কার শব্দ হলো, ঠাস ঠাস। আমার আতঙ্ক চরমে পৌঁছালো। হঠাৎই শরীর আবার নড়তে শুরু করলো, যেন কোনো অদৃশ্য শৃঙ্খল ভেঙে গেল। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে দরজার দিকে তাকালাম। দরজা তখনও কাঁপছিল, যেন কেউ বাইরে থেকে পাগলের মতো ধাক্কা দিচ্ছে। আমি আর দেরি না করে দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম, কিন্তু দরজার ওপাশে কেউ নেই। তবে মেঝেতে কিছু একটা পড়েছিল, একটা পুরনো হাসপাতালের গাউন, 303 নম্বর কেবিনের সেই গাউন। পরদিন সকালে আমি রিয়াদকে ফোন দিলাম, কিন্তু সে ধরল না। কয়েক ঘন্টা পর তার মা কল করেছিল, কাঁপা কাঁপা গলায় বললেন, রাফি, তুই তাড়াতাড়ি চলে আয়, রিয়াদের অবস্থা ভালো না। আমি ছুটে গেলাম ওর বাসায়। রিয়াদ বিছানায় শুয়েছিল, কিন্তু ওকে দেখে আমার বুক কেঁপে উঠল। ওর চোখ দুটো লালচে, কোটরে ঢুকে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, আর সারা শরীর ঘামে ভেজা। আমি কাছে গিয়ে ডাকলাম, রিয়াদ, কি হয়েছে? ও আস্তে আস্তে মুখ তুলল, তারপর যা বলল তা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। রাফি, ও এখনো আমার সঙ্গে আছে। তারপর ওর হাতটা তুলে দেখালো। ওর কবজিতে গভীর আঁচড়ের দাগ। মনে হচ্ছিল কেউ লম্বা নখ দিয়ে ওর হাত চেপে ধরেছিল। আমি আর দেরি করলাম না। সেদিনই পুরনো হাসপাতালের রেকর্ড খুঁজতে গেলাম। অনেক খোঁজাখুঁজি পর জানতে পারলাম 303 নম্বর কেবিনে যে মহিলা মারা গিয়েছিল তার নাম ছিল সায়রা আনম। সে 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এক রাতে প্রচণ্ড ব্যথা শুরু হলে নার্সরা ডাক্তারকে খুঁজতে যায়, কিন্তু তখন হাসপাতালের স্টাফ ছিল খুবই কম। একজন ডাক্তারও সময় মতো পৌঁছাতে পারেনি। সায়রা মৃত্যুর আগে বারবার বলেছিল, আমাকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারেনি। পরদিন সকালে নার্সরা এসে দেখে সায়রা নিজেই নিজের পেট কেটে ফেলেছে। রক্ত ভেসে যাচ্ছিল পুরো কেবিন। তারপর থেকে কেবিনটা বন্ধ করে দেওয়া হয়। আমি বুঝতে পারছিলাম আমাদের জীবন এখন বিপদের মুখে। আমি আর রিয়াদ মিলে একজন স্থানীয় মোল্লার কাছে গেলাম, যে নাকি এমন ঘটনা সম্পর্কে জানে। সে আমাদের কথা শুনে কিছু দোয়া পড়ল আর বলল, ও এখনও মুক্তি হয়নি, কিন্তু যদি আর কখনো ওর জায়গায় না যাও তাহলে হয়তো তোমাদের ছেড়ে দেবে। সেদিন রাতেই আমি আর রিয়াদ সিদ্ধান্ত নিলাম ওই হাসপাতালের কথা কোনোদিনও মনে করব না, ওখানে আর কোনোদিন যাব না। এরপর কিছুদিন সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কিছু কিছু রাতের বেলা যখন বাতাস খুব ভারী হয়ে আসে তখন যেন কানে ফিসফিসানির শব্দ আসে। আমি এখনো এখানে আছি।